আমার ১২০ জনের মতন মুক্তিযোদ্ধা, আমাদের চাইনিজ রাইফেল আছে, এসএলআর আছে, 303 এমজি এলএমজি আছে। এই ভলি অফ ফায়ার, প্রথমেই দুইটা জিপ সাথে সাথে গুলি খেয়ে একদম উল্টে পড়ে গেল। তৃতীয় জিপটা ঘুরাইতে চেষ্টা করলো যে পালায় যাবে, পারে নাই, ও উল্টায় পড়ে গেল। মাত্র ১৯ বছর বয়সেই দেশের জন্য মুক্তিযুদ্ধ শুরু করেন তিনি। যুদ্ধে অসামান্য অবদানের জন্য পরবর্তীতে তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে বাংলাদেশ সরকার। বলছি বীর বিক্রম অবসরপ্রাপ্ত মেজর এটিএম হামিদুল হোসেন তারেকের কথা। বিজয়ের এই দিনে চলুন তার মুখেই শুনি ৭১-এর সেই রক্ত ঝরা দিনগুলোর কথা। আমি মেজর এটিএম হামিদুল হোসেন, বীর বিক্রম পিএসসি, অবসরপ্রাপ্ত। বাংলাদেশ সেনাবাহিনীতে সবাই আমাকে মেজর তারেক বীর বিক্রম বলেই চেনে এবং আমি এই নামেই বিশেষভাবে পরিচিত। আমি যখন মুক্তিযুদ্ধে যোগদান করি তখন আমি সামরিক অফিসার ছিলাম না, আমি একজন ১৯ বছর বয়সের কলেজের ছাত্র ছিলাম। আমার বাবা ছিলেন সৈয়দপুর নীলফামারী এসডিপিও, তখন এসডিপিও সিস্টেম ছিল। তখন মহকুমা দুজন অফিসার থাকতো, একজন হচ্ছেন সিএসপি অফিসার, এসডিও বলা হতো তাকে, আর একজন পুলিশ সার্ভিসের অফিসার যাকে এসডিপিও বলা হতো। তো আমার বাবা ছিলেন এসডিপিও, তো আমি বাড়িতেই থাকতাম। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১-এ যখন গোটা বাংলাদেশ স্বাধীনতার আন্দোলনে তপ্ত, সেই সময় আমরা সৈয়দপুরে বাস করতাম। বাংলাদেশের সবাই জানে সৈয়দপুর বিহারি অধ্যুষিত এলাকা, ওইখানে বিহারিদের দাপট বেশি ছিল। বাঙালিদের সাথে মার্চের শুরু থেকেই তারা বৈমাতৃসুলভ আচরণ করা শুরু করে এবং পাকিস্তান সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতে শুরু করে। তো ২১শে মার্চে প্রথমেই সৈয়দপুরে বাঙালি বিহারির একটা দাঙ্গা শুরু হয়ে যায় এবং সেই সময় আমরা কলেজের ছাত্র হিসাবে আমরা নিজেরা চিন্তা ভাবনা করলাম যে বিহারিদের তো রুখতে হবে। সেজন্য আমি আমার আর এক বন্ধু ছিল কামাল এবং আমার ছোট ভাই ছিল খালেদ, আমরা তিনজনে মিলে আমার বাবার গাড়ি থেকে পেট্রোল চুরি করলাম। পেট্রোল চুরি করে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে একটা জঙ্গলের মধ্যে বসে আমরা মলোটভ ককটেল বম তৈরি করলাম। এগুলো নিয়ে আমরা যখন আসি শহরের ভিতরে, তখন অলরেডি চারিদিকে আপনার গন্ডগোল শুরু হয়ে গেছে। ২৫শে মার্চ ভোরবেলা পাকিস্তান সেনাবাহিনী এবং বিহারিরা আমাদের বাড়ি আক্রমণ করে, আমাদের বাড়ির চতুর্দিকে তারা ঘিরে ফেলে। তখন তারা বাঙালিকে কাতল করো এইসব বিভিন্ন স্লোগান দিয়ে তারা আমাদের বাড়ির দিকে গুলি করতে করতে ধেয়ে আসতে থাকে। তো আমাদের বাড়িতে যেহেতু সাব ডিভিশনাল পুলিশ অফিসারের বাড়ি, সুতরাং বাড়িতে প্রায় ২০-২৫ জন পুলিশ পাহারা ছিল। তো পুলিশরাও পজিশন নিয়ে ফায়ার শুরু করে তাদের দিকে। এই সময় আমার বাবা পুলিশের দুটো রাইফেল, একটা আমার হাতে দেয় আর একটা আমার ছোট ভাইয়ের হাতে দিয়ে বলে কি বাড়ির ছাদে চলে যাও এবং যুদ্ধ শুরু করো। আমরা বাড়ির ছাদে যেয়ে আমরা তখন দেখছি যে বিহারিরা ঝকঝকে তলোয়ারগুলো হাতে নিয়ে একদম তলোয়ার দুলাইতে দুলাইতে স্লোগান দিচ্ছে, লাড়কে লেঙ্গে পাকিস্তান। তো আমরাও অন্যান্য পুলিশদের সাথে আমরাও ফায়ার শুরু করি। এরকম প্রায় যুদ্ধ ২.৫ ঘন্টার মতন চলে। একটা সময়ে আমাদের পাশে পুলিশ ইন্সপেক্টরের বাসা ছিল। হঠাৎ আমরা দেখলাম যে পুলিশ ইন্সপেক্টর সাহেবকে তখন পাকিস্তান আর্মি ধরে ফেলেছে এবং তার পুরো ফ্যামিলিকে গান পয়েন্টে নিয়ে এসে বলছে, তোমরা যদি গুলি বন্ধ না করো তাহলে পুরো ফ্যামিলিকে আমরা এখনই মেরে ফেলবো। তো বাধ্য হয়ে পুলিশরা ফায়ার বন্ধ করে দেয়, আমরা ফায়ার বন্ধ করে দেয় এবং আমরা গৃহবন্দী হয়ে যাই। এবং আমাদেরকে তখন আমাদের এই দুই ফ্যামিলিকে একটা ট্রাকে করে তুলে সৈয়দপুর ক্যান্টনমেন্টের একটা বাড়িতে আমাদের গৃহবন্দী করে রাখে। ওই গৃহবন্দী অবস্থা থেকেই আমি এবং আমার ছোট ভাই দুইজন ওখান থেকেই এই পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপটিভিটি থেকে আমরা পালিয়ে গ্রামে ঢুকি। গ্রামে ঢুকে সেখান থেকে একদম সোজা আমরা ইন্ডিয়ার বর্ডার, যেটা বর্তমানে ফুলবাড়ির ওখানে আমবাড়ি বর্ডার বলা হয়, সেই বর্ডার দিয়ে আমরা ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাই এবং তখন থেকে আমার মুক্তিযুদ্ধের জীবন শুরু হয়ে যায়। আমরা তখন ওখানে গিয়েই একটা মুক্তিযুদ্ধের ক্যাম্প আমরা গঠন করি। এই ক্যাম্পের কমান্ডার তখন ছিলেন বর্তমানে মেজর জেনারেল ALM ফজলুর রহমান, যিনি খুবই পরিচিত একজন মুখ বাংলাদেশে। বিডিআর কার্নিজের উনি চেয়ারম্যান এখন হয়েছেন এবং উনি বিডিআরের এককালে বিডিআরের প্রধান ছিলেন। তো উনি ছিলেন ক্যাম্প কমান্ডার, আমি ছিলাম ক্যাম্পের 2IC। এর মধ্যে একবার এক ভারতীয় সেনাবাহিনীর অফিসার আমাদের ক্যাম্পে ভিজিটে আসে এবং ভিজিটে আসার পরে আমার সঙ্গে কথাবার্তা বলে তুমি তোমার কিছু ছেলে সিলেক্ট করো, তোমাদের আমরা দার্জিলিংয়ে নিয়ে যেয়ে ট্রেনিং করাবো। তো আমি ১২০ জনের মতন ছেলে সিলেক্ট করি। এখানে একটা কথা বলে রাখা ভালো যে আমরাই যে মুক্তিযুদ্ধ গ্রুপটা সিলেক্ট করেছিলাম সেখানে কিছু ছাত্র ছিল, আর আমার সাথে সৈয়দপুর এবং পার্বতীপুরের একটা বিরাট ডাকাত দল ছিল। সেই ডাকাত দলের সর্দার ছিল মনসুর ডাকাত। সেই মনসুর ডাকাত ৩২ জন ডাকাত নিয়ে আমার এই
মুক্তিযুদ্ধের দলের সাথে যোগদান করে এবং আমরা দার্জিলিংয়ে পানিকাটা সেন্টারে ট্রেনিং করি। পরবর্তীতে একদম দার্জিলিংয়ে 6 গার্ড রেজিমেন্ট 20th মাউন্টেন ডিভিশনের 6 গার্ড রেজিমেন্টের সঙ্গে সংযুক্ত হয়ে যাই এবং সেখান থেকে আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানে গেরিলা যুদ্ধ অপারেশন করতে থাকি। আমার ক্যাম্পের নাম ছিল বড়াহার অপারেশন ক্যাম্প, যেটা বালুরঘাট ডিস্ট্রিক্টে অবস্থিত, পশ্চিম দিনাজপুরে বালুরঘাট ডিস্ট্রিক্টে অবস্থিত, এবং যেটা বর্তমানে আমাদের দিনাজপুর এবং ফুলবাড়ির যে রাস্তাটা আছে, রাস্তার মাঝখানে একটা ব্রিজ আছে, মোহনগঞ্জ ব্রিজ। এই ব্রিজের থেকে ভারতীয় স্থলে প্রায় মাইল 2 পরেই আমার অপারেশন ক্যাম্পটা ছিল। সেই অপারেশন ক্যাম্প থেকেই আমি বাংলাদেশের ভিতরে বিভিন্ন গরিলা অ্যাক্টিভিটিস চালাতাম। মুক্তিযুদ্ধের স্মৃতি তো অনেক, কারণ আমাদের তো প্রতিদিনই যুদ্ধ হতো পাকিস্তান আর্মির সাথে। এখানে সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ সাপোর্ট ছাড়া কোনোদিন বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশের জনগণই ছিল বাংলাদেশ স্বাধীনতার নিয়ামক শক্তি। এটা অনস্বীকার্য এবং এটা সবসময় ইতিহাসের পাতায় লেখা থাকবে। আমাকে 2-3টা অপারেশনে, যেটা গেরিলা অপারেশন আমরা সাধারণত বলে থাকি, 2-3টা অপারেশন আমার মনে খুব দাগ কেটেছে, যে জন্য আমি বলেছিলাম এটা জনযুদ্ধ। জনযুদ্ধটা কীরকম? তখন তো ইস্ট বেঙ্গল রেজিমেন্ট রিভোল্ট করেছিল, পুলিশ রিভোল্ট করেছিল, তৎকালীন মানে ইপিআর যেটা বর্তমানে বিজিবি, তারা রিভোল্ট করেছিল, আনসাররা রিভোল্ট করেছিল। তো তারা সবাই কিন্তু যুদ্ধে লিপ্ত ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে, এই যে যারা ছিল তারা তো ট্রেন্ড পারসন, তারা অস্ত্র চালাতে জানতো, তাদের একটা ট্রেনিং ছিল। মানে বাংলাদেশ সেনাবাহিনী, ইপিআর, পুলিশ, আনসার, তারা অস্ত্র চালাতে জানতো। কিন্তু বিনা অস্ত্রে যে পাকিস্তান সেনাবাহিনীর সাথে আমাদের বাংলার জনগণ, আপামর জনগণ যে যুদ্ধ করেছে, এটা কিন্তু ইউনিক ব্যাপার। একটা উদাহরণ দেই তাহলে বুঝবেন। একদিন এরকম ক্যাম্পে বসে আছি, তো হঠাৎ দেখি যে কান্নার শব্দ। তো আমি আমার টেন্ট খুলে বাইরে এসে দেখি যে আমার মুক্তিযোদ্ধারা একটা 12-13 বছর ছেলেকে ধরে মারতেছে। তো আমি গেলাম, আমি যে বললাম, এই ছেলেটাকে মারতেছো কেন? তো তখন একজন আমার মুক্তিযোদ্ধা বলে, স্যার, এই আমার গ্রামের ছেলে, এর নাম সুলাইমান, স্যার চোর, এর বাপও চোর, এও চোর, বাপ বেটা মিলে গ্রামে চুরি করতো। তো আমাকে দেখে ছেলেটা এসে আমার পা জড়ায় ধরছে, বলে, স্যার ও ঠিকই বলছে স্যার, আমার বাবাও চোর ছিল, আমিও চোর ছিলাম, আমরা বাপ বেটা মিলে চুরি করতাম, কিন্তু বাবারে স্যার পাকিস্তান আর্মি গুলি করে মারছে। তা আমি আসছি স্যার যুদ্ধ করবো, প্রতিশোধ নেব, পাকিস্তান আর্মিকে মারবো। তো এত ছোট যে 303 রাইফেলও তার চেয়ে উঁচু, সে কিছুতেই যাবে না। তো ক্যাম্পে তো অনেক ছেলে পেলে আছে, আমরা যাই রেখে দাও এরে। তো যাই হোক, ছেলেটা ছিলই। যুদ্ধের প্রায় নভেম্বর মাসের দিকে, যুদ্ধের যখন প্রায় চূড়ান্ত অভিযানের দিকে আমরা তখন অগ্রসর হব, ঠিক তখন আমার এক কমান্ডার এসে বলে, স্যার, এই সুলাইমান কিন্তু সাংঘাতিক সাহসী। আমি, তাই নাকি? বলে, 2-1টা অপারেশনে নিয়ে গেছি স্যার, খুব সাহসিকতার সাথে যুদ্ধ করতো। আমি যে রাইফেল কোথায় পেলে? তো আমাদের ওইখানে প্রচুর অস্ত্রশস্ত্র আসতো ভারতীয় সেনাবাহিনীর কাছ থেকে। তো ওইখানে একটা ছোট্ট বেরেটা রাইফেল এসেছিল, তো ওটা ওকে আমার মুক্তিযোদ্ধারা দিয়েছিল। ওটা দিয়ে আমি একটা ছবিও তুলে রেখেছিলাম, যেটা আমার এই জনযুদ্ধ 71 বইতে আছে, 12-13 বছরের সুলাইমানের ছবি। 22শে নভেম্বরে আমাদেরকে তখন ভারতীয় কর্তৃপক্ষ এবং ভারতীয় সেনাবাহিনীর কমান্ড লেভেল থেকে আমাদের বলা হলো যে, তোমরা ভারতের ভিতরে ক্যাম্প করে থাকবো না, তোমরা বাংলাদেশের ভিতরে অগ্রসর হও এবং বাংলাদেশের জমি আস্তে আস্তে দখল করতে থাকো, আমরা তোমাদের সাহায্য করব, তোমরা ক্যাম্প উঠে নিয়ে বাংলাদেশের ভিতরে চলে যাও। এটা 22শে নভেম্বরের ঘটনা। তো 22শে নভেম্বর থেকে ভারতীয় সেনাবাহিনী ডিক্লেয়ার করেছিল যুদ্ধ, কিন্তু 3 ডিসেম্বর, তার মানে প্রস্তুতি আগে থেকেই। তো হঠাৎ করে বললেই তো আর মানে বাংলাদেশের ভিতরে ঢোকা যায় না। তো আমাদের সামনে যে প্রতিরক্ষা পজিশন ছিল, যেটা মোহনপুর ব্রিজের উপরে পাকিস্তান সেনাবাহিনীর একটা কোম্পানি পজিশন, ওটাকে আক্রমণ করে তারপরে ওটা দখল করে তারপর আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকতে হবে। তো আক্রমণ করার আগে তো র্যাকি করতে হয়, দেখতে হয় কোন দিক দিয়ে যাবো, কীভাবে আক্রমণ করব, সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে র্যাকি করতে হয়, দেখতে হয়। তো আমার সাথে 6 গার্ড রেজিমেন্ট ভারতীয় সেনাবাহিনীর চার্লি কোম্পানি কমান্ডার মেজর ঢিলন, উনি ওনার ভারতীয় সোলজার নিয়েছে প্রায় 20 জনের মতন। আমিও আমার মুক্তিযোদ্ধা প্রায় 10-12 জন মুক্তিযোদ্ধা নিয়েছি। এবং এই সুলাইমানরে বললাম, সুলাইমান, পথ দেখায় নিয়ে যা। সুলাইমান তো খুব খুশি, বলে, হ্যাঁ, এগুলো আমি চিনি স্যার, চলে না, নিয়ে যাব। তো এত বড় একটা ফাইটিং ফোর্স সুলাইমান লিড করে নিয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। চিন্তা করে দেখেন, একটা 12-13 বছরের ছেলে এত বড় একটা ফাইটিং ফোর্সে নিয়ে যাচ্ছে, পথ দেখায়। সুলাইমান একদম প্রথমে আছে। তো আমরা মোহনগঞ্জ ব্রিজ পাকিস্তান আর্মির ক্যাম্পের কাছাকাছি প্রায় 1000 গজ দূরে যখন এসছি, তখন মেজর ঢিলন সাহেব, মানে ভারতীয় সেনাবাহিনীর 6 গার্ড রেজিমেন্টের অফিসার মেজর ঢিলন সাহেব, উনি থেমে গেলেন। উনি আর
সামনে অগ্রসর হতে চাচ্ছে না। তো বললো না, পাকিস্তান আর্মির ডিফেন্স, সামনে অগ্রসর হওয়া যাবে না। তো আমরা এরকম কথা বলছি, তখন সুলাইমান আমার কাছে আসলে, আসে আমাকে বলছে, স্যার আমার মনে হয় ইন্ডিয়ান মেজর সাহেবের সাহস একটু কম। আমি বলি কেন? ও দেখেন না স্যার, পাকিস্তান আর্মি ক্যাম্প দেখে যাইতে যাচ্ছে না সামনে, তো আমি স্যার যাই দেখে আসি কি করে ওরা। তো এই কথা বলতেছে ইন্ডিয়ান মেজর সাহেব, বুঝতে পারছে। সে বলছে না না, এটা তো পাকিস্তান আর্মির ডিফেন্স, এখানে মাইন ফিল্ড লাগানো আছে, ওদের সব অস্ত্র শস্ত্র একদম মানে ফিক্সড লাইনে লাগানো আছে, ওখানে পা দেওয়ার সাথে সাথে মাইন ফিল্ডে পা পড়বে, নয় গুলি আসবে। তো আমরা কথা বলছি, ইন দি মিন টাইম সুলাইমান ওই রাইফেলটা আমার কাছে দিয়ে দৌড় মারছে, মানে পাকিস্তান পজিশনের দিকে। তো মেজর সাহেব বলছে, আহারে তুমি ছেলেটারে পাঠালে, এখনই তো মাইনে পা পড়বে। তা আমিও চিন্তা করছি, বাচ্চা ছেলে এতদিন ছিল আমার সাথে, যাই হোক আমরা দেখছি তখন একই করতেছি, কোন দিক দিয়ে আক্রমণ করব, কীভাবে আসব, কোথায় অ্যাসেম্বলি এরিয়া করব, এসব দেখতেছি। ইন দি মিন টাইম প্রায় 40-50 মিনিট কেটে গেছে। হঠাৎ দেখি অন্ধকারের মধ্যে থেকে সুলাইমান একদম আমার সামনে এসে দাঁড়ালো। ওরা হাতের মধ্যে একটা ট্রানজিস্টার, কাঁধের মধ্যে 2টা রাইফেল। আমারে দেখে বলে, স্যার ওর মানুষ তো কিছু মনে করেন না, পাকিস্তানের ক্যাম্পের মধ্যে ঢুকে এই স্যার ট্রানজিস্টারটা দেখছি স্যার, লোভ সামলাইতে পারি না, চুরি করে ফেলছি। আরে দেখেন না স্যার, 2টা চাইনিজ রাইফেল নিয়ে আইছি ওদের, আর বাংকারের মধ্যে স্যার 2টা গ্রেনেড ফিট করে রেখে আসছি। খালি স্যার আসুক, আইসা খালি নড়ার সাথে সাথে বাংকার উড়ে ফাটাস, ইন্ডিয়ান মেজর সাহেব মাথায় হাত দিয়ে বসে পড়ছে। বলে বাই গড, পাকিস্তান আর্মির ডিফেন্সের মতো পেনিট্রেট করতে হলে একটা গেরিলা, মানে একটা কমান্ডো দরকার হয়। কোটি কোটি টাকা খরচ করে পাকিস্তান আর্মি কমান্ডো তৈরি করে, আর এই ছেলেটা, বাচ্চা ছেলে, পারলো কেমন করে? আমিও তাই বলতেছে, ইন্ডিয়ান মেজর সাহেব বলছে ইনক্রেডিবল। তাই আমি বললাম, তাই তো। আমি যাই, সুলাইমান তুই এই কাজ করতে পারলি কেমন করে? বলে কি যে বলেন স্যার, আমার 10 বছর চুরি করে এক্সপিরিয়েন্স আছে না। এখন আমরা হয়তো বলছি, কিন্তু সেই সময়কার কথা, আজকে থেকে 50 বছর আগে চিন্তা করে দেখেন, কি একটা আদর্শ ছিল, কি একটা চেতনা ছিল দেশের জন্য, দেশকে স্বাধীন করতে হবে। এই বাচ্চা ছেলেটা নিজের জীবন বিপন্ন করে, যার প্রতিচ্ছবি এখন আমি দেখতে পারি 24শে আগস্টে। জীবন তুচ্ছ করেও কিন্তু স্বৈরাচার, তারপরে এবং আমাদের বাঙালিদের উপর যারা অস্ত্র ধরেছিল, যে পাকিস্তান সেনাবাহিনী, তাদেরকে পরাজিত করে এরা যে আমাদের এই যে বাচ্চা ছেলেরা বা আপামর জনতা, তারা যুদ্ধ করেছে এই দেশটাকে স্বাধীন করার জন্য। তো এটাই ছিল বাংলাদেশের জনযুদ্ধ। তো এটা একটা জ্বলন্ত উদাহরণ যে জনযুদ্ধ কিভাবে হয় এবং এই বাংলাদেশটা কিভাবে স্বাধীন হয়েছে। হঠাৎ করে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয় নাই, অনেক কষ্টের বিনিময়ে, ঠিক আছে, অনেক ত্যাগের বিনিময়ে কিন্তু এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে। 19 বছর বয়সে কিভাবে আমি বীর বিক্রম পেলাম ছাত্র হিসাবে। আমি কিন্তু বাংলাদেশের কনিষ্ঠতম বীর বিক্রম ছাত্র হিসাবে। 19 বছর বয়সে আর কেউ কিন্তু ছাত্র হিসেবে বীর বিক্রম পায় নাই বাংলাদেশে। আমি তো পরে সামরিক বাহিনীতে এসেছি, তো আমি তো কনিষ্ঠতম বীর বিক্রম। ডিক্লেয়ার যুদ্ধ শুরু হলো 3 ডিসেম্বরে। আমি তখন অলরেডি বাংলাদেশের অভ্যন্তরে আমার মুক্তিযোদ্ধা কোম্পানি নেই, এবং আমার সাথে ইন্ডিয়ান সেনাবাহিনী ক্রিস গার্ড রেজিমেন্ট, আমরা ওই রেজিমেন্টের একটা মুক্তিযোদ্ধা কোম্পানি হিসেবে তখন আমরা অ্যাডভান্স টু কন্ট্যাক্ট সামরিক বাহিনী যেটা বলা হয়। 2-1টা অপারেশন হয়েছে ফুলবাড়ির ওখানে, যেটা কিছুক্ষণ আমি মোহনগঞ্জ ব্রিজ। তো ওই অপারেশন দেখে ইন্ডিয়ান, বিশেষ করে আমার যিনি কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কর্নেল VK দত্ত, এবং আমার এরিয়ার যে ব্রিগেড কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার শর্মা, পরবর্তীতে যিনি ভারতীয় সেনাবাহিনীর সেনাপ্রধান হয়েছিলেন, এবং আমার যে 20th মাউন্টেন ডিভিশনের যে JOC ছিলেন মেজর জেনারেল লক্ষ্মণ সিং লে, উনি আমাদের দেখে আমাদের সাথে কথা বলে, বিশেষ করে এই যে আমি আপনাদের বলেছিলাম যে 30 জন দুর্ধর্ষ ডাকাত ছিল, এদের যুদ্ধের সাহসিকতা দেখে তখন ওনারা বললেন যে এক কাজ করো, এখন তো অ্যাডভান্স টু কন্ট্যাক্ট, তো এই অ্যাডভান্স টু কন্ট্যাক্টে আমার নাম তখন সবাই জানতো কমান্ডার তারেকের কোম্পানি লিড করবে। আমাকে তখন 12টা ট্যাঙ্ক দেওয়া হলো, এই ট্যাঙ্কের উপরে তুমি তোমার মুক্তিযোদ্ধা, বিশেষ করে এই 30 জন মানে ডাকাত, এদের নিয়ে তুমি অ্যাডভান্স প্রথম ট্যাঙ্ক নিয়ে তুমি লিড করবা, আমরা পরবর্তীতে আসতেছি, পিছে পিছে আমরা আসতেছি। কারণ মুক্তিযোদ্ধাদের কিন্তু আগায় দিয়েছে, হ্যাঁ, মূল্যে মুক্তিযোদ্ধারা মরুক, এখন তো বুঝি তাদের ট্যাকটিস। তো ঠিক আছে, আমরা তো তখন এত ট্যাকটিস বুঝতাম না, আমরা তো খুশি, ট্যাঙ্ক পেয়ে গেছি, আমরা এখন নিজের দেশের ভিতরে ট্যাঙ্ক নিয়ে যাব। তো আমরা ট্যাঙ্ক নিয়ে তখন ফুলবাড়ি থেকে চরখাই নামে একটা স্টেশন ছিল, এখন আর চরখায় নাম নাই, ওটা এখন বিরামপুর নাম হয়েছে। ওই চরখায় স্টেশনে যখন আসি, তখন আমাদের উপর প্রচণ্ড পাকিস্তান আর্মি ফায়ার শুরু করে। আমরাও ট্যাঙ্কের ফায়ার এবং আমাদের সম্মিলিত আক্রমণে আমরা চরখাই স্টেশন দখল করি। রাত্রে তো ট্যাঙ্ক চালানো মুশকিল, তো আমাকে ট্যাঙ্কের উপরে দেখে আশেপাশের লোকজন, আরে এটা তো মুক্তিযোদ্ধা, আমরা বাংলায় কথা বলতে পারবো, আপনারা মুক্তিযোদ্ধা? আমরা বলছি হ্যাঁ, আমরা তো ট্যাঙ্ক পেয়েছি। আমাদের বলে কই যাবেন? আমরা বলছি সামনে যাব, একদম আমরা
পীরগঞ্জ, পলাশবাড়ি, গাইবান্ধা, বগুড়া আমরা হিট করব, কারণ রাত্রে তো ট্যাঙ্ক চালাতে পারতেছে না। বলে কোনো চিন্তা নাই, আমরা আছি। এই গ্রামের লোকজন বিশ্বাস করবেন না, তখন হ্যাজাক নিয়ে আসলো, হ্যারিকেন নিয়ে আসলো। হ্যাজাক সামনে সামনে ধরে গ্রামের লোকরা হেঁটে যাচ্ছে, আর আমরা তখন এর পিছনে পিছনে সারিবদ্ধ হয়ে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছি। সারা রাত ট্যাঙ্ক চালিয়ে আমরা খুব ভোরবেলা তখন ফুলবাড়ি থেকে সামনে নবাবগঞ্জ নামে একটা জায়গা, এখন যেটা নবাবগঞ্জ উপজেলা, ওইখানে এসে ট্যাঙ্ক নিয়ে দাঁড়ালাম। নবাবগঞ্জের সামনেই হচ্ছে পীরগঞ্জ, পলাশবাড়ি এবং রংপুর এবং বগুড়ার মহাসড়ক। তো ওখানে যখন সামনে দাঁড়ায় আমরা কথাবার্তা বলছি, ইতিমধ্যে গ্রামের লোকজন আমাদের আশেপাশে জড়ো হয়ে গেছে। তারা দেখছে মুক্তিযোদ্ধা ট্যাঙ্ক নিয়ে এসছে, পিছে ইন্ডিয়ান আর্মিও আস্তে আস্তে তারাও চলে এসছে। তো গ্রামের লোকজন সব খাবার টাবার নিয়ে আসছে, আমরা খাচ্ছি। তখন প্রায় আস্তে আস্তে বেলা বেড়ে গেছে, প্রায় 10টা, 10:30। হঠাৎ দেখি একটা ছেলে খুব জোরে সাইকেল চালায় আসতেছে, এসে আমাদের দেখেই বলে, ভাই আপনারা তো মুক্তিযোদ্ধা। আমাদের হ্যাঁ, কি হয়েছে? বলে, ভাই আমরা তো এখনই পীরগঞ্জের ওইখানে, ওদিক থেকে আমি আসছি, ওইখানে দেখলাম পাকিস্তান আর্মির অনেকগুলো গাড়ি, 3-4টা জিপ রংপুরের দিকে যাবে, একটা জিপের মাথায় এরম পতাকা লাগানো আছে, আরও অনেক ট্রাক। তো উনি বর্ণনা দিচ্ছে। তো আমার পাশে তখন লেফটেন্যান্ট কর্নেল ভিকে দত্ত, উনি এবং ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শর্মা। তো উনি শোনা বলছে, তখন বললো যে তারেক নিশ্চয়ই কোনো বড় হাই অফিসিয়াল পাকিস্তান আর্মির, হ্যাঁ কোনো ফরমেশন কমান্ডার অথবা ব্রিগেড কমান্ডার কেউ না কেউ আসছে। তো ওরা রংপুর যাবে, রংপুর থেকে ওরা ব্যাক করবে। কেন ব্যাক করবে? কারণ রংপুরে তো ওদের কোনো হেডকোয়ার্টার নেই, হেডকোয়ার্টার হচ্ছে বগুড়া, বগুড়া থেকে নাটোর, এখানে 16 ইনফ্যান্ট্রি ডিভিশন পাকিস্তান আর্মির। তো ওদের হেডকোয়ার্টার নাটোর এবং বগুড়াতে। তা কাজ করো, তুমি তো যেহেতু এই এরিয়া চেনো, আমরা তো এখন এত যেতে পারবো না ট্যাঙ্ক নিয়ে, তুমি তোমার দল নিয়ে অ্যাম্বুশ করে ফেলো। তো আমি আমার দল নিয়ে আস্তে আস্তে পীরগঞ্জের ওইখানে আসে দেখি রাস্তার একটা বেন্ডের ওইখানে আমরা বসে পড়লাম। একদম পাশেই গ্রামের থেকে লোকজন আসলো, আসার পরে তারা বলতেছে, ভাই কি ব্যাপার? আমি তখন এক্সপ্লেন করলাম, ভাই এইটা। বলে, আপনি কোনো চিন্তা করেন না, আপনাদের কোথায় ট্রেন্স করতে হবে, কি করতে হবে বলেন, আমরা করে দিচ্ছি। গ্রামের লোকরাই ট্রেন্স খুঁড়ে দিল। কীভাবে? আমরা ট্রেন্স খোঁড়ার মধ্যে আমরা ট্রেন্সের মধ্যে বসে গেলাম। গ্রামের মেয়েরা, কারণ আমাদের পল্লী গ্রামের মেয়েরা সাধারণত পর্দানসীন হয়, কিন্তু মুক্তিযোদ্ধার কাছে তারা কোনো পর্দা ছিল না। তারা নিজেরাই পাক টাক করে নিয়ে আসে দুপুরে আমাদের এই মেয়েগুলো, গ্রামের বৌঝিরা ট্রেন্সে যে আমাদের খাওয়াই দিল। তো আমরা ওখানে বসে আছি। এদিকে যে ছেলেটা আমাদের খবর দিয়েছিল, ওকে একটা আমরা গামছা দিলাম লাল, গ্রামের থেকে নিয়ে, যে তুমি দূরে একটা বট গাছ ছিল, তুমি বট গাছের উপরে বসে থাকবা। তখন তো আর এত ইলেকট্রনিক কমিউনিকেশন ছিল না, মোবাইলও ছিল না, কিছুই ছিল না। তো বলতে, যখন দেখবা যে তুমি কনভয়গুলো আসতেছে, গাড়ি আসতেছে, তখন গামছা দুলাতে থাকবা, যাতে আমরা বুঝতে পারি। ঠিক মাগরিবের আগে হঠাৎ দেখি খুব জোরে জোরে গামছা দুলতেছে। তো আমরা বুঝলাম যে আসতেছে কনভয়। কিছুক্ষণ পর দেখি, হ্যাঁ 3টা গাড়ি, সামনে একটা জিপ, মাঝখানে একটা জিপ, তারপরে একটা জিপ, তারপরে 3টা 3 টন ভর্তি সোলজার। ওরা ঠিক যখন আমাদের ঠিক ফায়ারিং রেঞ্জের মধ্যে এসে গেছে, আমরা ফায়ার ওপেন করেছি। আমার 120 জনের মতন মুক্তিযোদ্ধা, আমাদের চাইনিজ রাইফেল আছে, SLR আছে, 303 LMG আছে। এই ভলি অফ ফায়ার, প্রথমেই 2টা জিপ সাথে সাথে গুলি খেয়ে একদম উল্টে পড়ে গেল। তৃতীয় জিপটা ঘুরাইতে চেষ্টা করলো যে পালায় যাবে, পারে নাই, ও উল্টায় পড়ে গেল। অন্যান্য থেকে সোলজাররা নেমে পড়ে তারা পজিশনে, পাকিস্তান সোলজাররা তারাও ফায়ার শুরু করলো। ইতিমধ্যে তো সব সন্ধ্যা হয়ে গেছে, প্রচণ্ড 2 পক্ষেরই ফায়ার শুরু হইলো। একটা সময় আসলো যখন তারা আস্তে আস্তে পাকিস্তানের ফায়ার বন্ধ করে দিল, কারণ তখন আমি অলরেডি তাদের ঘিরে ফেলছি। আর যেহেতু আমি পাকিস্তানে লেখাপড়া করছি, ঠিক আছে না, আমি উর্দু ভালো বলতে পারি, পাঞ্জাবিও ভালো বলতে পারি। তো আমি তখন উর্দুতে তাদের বললাম আর কি, যে তোমরা সারেন্ডার করো, কারণ আমরা তোমাদেরকে অলরেডি ঘিরে ফেলেছি। তো আস্তে আস্তে দেখে গুলি বন্ধ হয়ে গেল। তখন আমরা আস্তে রাস্তার উপরে উঠলাম। উপরে উঠে যে গাড়িগুলো গড়ায় পড়েছিল, তার একটা গাড়ির নিচে দেখে একটা সোলজার পড়ে আছে, কারণ তার উপরে পায়ের উপরে গাড়িটা পড়েছে। তখন ওই গাড়িটাকে সরায়ে আমরা ওকে টেনে বের করলাম। টেনে বের করে তো আমি তখন উর্দুতে বললাম, তোমারা নাম क्या है? তো সে বলল, মেরা নাম হাওলদার দেলোয়ার খান খটক। তুম কোন হো? বলে, সাহেব মাই নজর হোসেন, মেজর জেনারেল নজর হোসেন সাবকা রানার। প্রত্যেক জিওসির সাথে একজন করে রানার থাকে, ঠিক আছে না, যে রানারের কাজ হচ্ছে ম্যাপ ট্যাপ বহন করা। তা আমি বললাম, জেনারেল নজর হোসেন সাহেব? বলে, হ্যাঁ সাহেব। আমি কিধার গিয়া? বলে, সাহেব ও তো ভাগ গিয়া, গাঁও মে ভাগ গিয়া। ওই গাড়িতে জেনারেল নজর হোসেন ছিল। জেনারেল নজর হোসেন ছিল 16 ইনফ্যান্ট্রি ডিভিশনাল কমান্ডার। ওই পুরো এরিয়ার পাকিস্তান আর্মির ডিভিশনাল কমান্ডার ছিল। জিওসি ছিল মেজর জেনারেল নজর হোসেন শাহ। তো ওনার ম্যাপ ট্যাপ গাড়ি থেকে আমরা সব পেলাম। পাওয়ার পরে তারপরে ওনাকে তো আমরা খুঁজতে একটা গ্রামের ভিতরে যখন গেলাম, তখন ওই গ্রামের ভিতরে অনেক সময় দেখবেন যে আপনারা যে আমরা গ্রাম বাংলার মানুষরা এই রাত্রে গল্প টল্প করার জন্য বাঁশ দিয়ে
আমাদের দেশে বলে টং বানায় রাখে চৌকির মতন, ওখানে বসে গল্প করে। তো দেখি ওই একটা টং এর কাছে একটা লোক বসে আছে। তো আমরা যখন কাছাকাছি যে আমি যখন উর্দুতে বলছি তখন সাথে সাথে দাঁড়ায় গেছে। তখন আমি ওনার কাছে গিয়েছি, তখন আমাদের হাতে তো টর্চ লাইট আছে, ইয়ে আছে। তখন দেখি যে হি ইজ নো বডি, হি ইজ দ্য মেজর জেনারেল নজর হোসেন শাহ, পাকিস্তানের ডিভিশনাল কমান্ডার জিওসি। ওনার পুরো র্যাঙ্ক পড়ানো। আমি যখন ওনাকে নিয়ে আসি তখন রাস্তার উপরে দাঁড়ায় দেখি যে জেনারেল লক্ষ্মণ সিং, ঠিক আছে না, যে আমাদের ডিভিশনাল কমান্ডার 20th মাউন্টেন ডিভিশন, উনি দাঁড়ায় আছে, ব্রিগেডিয়ার শর্মা দাঁড়ায় আছে, বিভিন্ন র্যাঙ্কের ইন্ডিয়ান আর্মির হাই র্যাঙ্কিং অফিসাররা যারা ওই ডিভিশনে তারা দাঁড়ায় আছে। তো জেনারেল যখন আসছে তখন নজর হোসেন শাহ দুইজন হাত মিলায় আর বলে যে আরে ইয়ার তোমার সাথে ফের মোলাকাত হয়ে গিয়া। মানে দুইজনে আবার ব্যাচমেট, ফ্রেন্ড, সেই ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে একসাথেই ট্রেনিং করেছে। এখন দুইজন, একজন এই পক্ষে একজন এই পক্ষে। যাই হোক, তো ওখানে বেশিক্ষণ, কারণ তখন অলরেডি আমরা সংবাদ পেয়েছি আমাদের কাছে যে পাকিস্তান আর্মি কাউন্টার অ্যাটাক করতে আসতেছে। তো সবাই তো তখন আমরা আবার আস্তে আস্তে আস্তে, তখন অন্ধকার কিন্তু, হ্যাঁ রাত্রে, আস্তে 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 সামনের দিকে কিছু দূর এগোনোর পরেই হঠাৎ পাকিস্তান আর্মি কাউন্টার অ্যাটাক করেছে। ভলি অফ ফায়ার আমাদের উপর আসলো। যখন ফায়ার আমাদের উপর আসলো তখন আমাদের সাথে কিন্তু ইন্ডিয়ান আর্মিও ছিল। তো আমরা সাথে সাথে মুক্তিযোদ্ধারা আমরা যারা ছিলাম আমরা পজিশন নিলাম, আমরাও ফায়ার শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি আমার পাশে তাকায় দেখি যে একটা ইন্ডিয়ান সোলজারও নেই, সবগুলো পলায় পিছে চলে গেছে গ্রামের মধ্যে। আমরা সব মুক্তি বাহিনীরা সামনে, একটা ইন্ডিয়ান ভারতীয় সেনাবাহিনী কেউ নেই, সব পালায় চলে গেছে। কিছুক্ষণ আগে তাদের সহ্য, এই হাম পাকিস্তান আর্মিকে খা লেঙ্গে, ও করেঙ্গে, ও করেঙ্গে, যে গুলি শুরু হয়েছে সবগুলো পিছে ভেগে চলে গেছে। আমরা মুক্তিযোদ্ধারা সামনে। তখন সারা রাত আমাদের যুদ্ধ করতেছে, সারা রাত আমরা এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। সারা রাত ফায়ারিং চলছে পাকিস্তান আর্মি সাথে আমাদের। তারপরে শেষ রাতের দিকে আস্তে আস্তে পাকিস্তান আর্মি ফায়ার স্তীমিত হয়ে গেল। ওরা আস্তে আস্তে দেখলাম যে আর পাকিস্তান আর্মি নাই, বুঝতে পারলাম তারা পলাইছে। ঐতিহাসিক একটা অ্যাম্বুশ ছিল আমার, যে এই অ্যাম্বুশ কীভাবে করেছিলাম এটা এখনও কিন্তু বিভিন্ন মিলিটারি একাডেমিতে পড়ানো হয়, বিশেষ করে ইন্ডিয়াতে ইয়াতে পড়ানো হয়। এই অ্যাম্বুশটা একটা মেজর জেনারেলকে, একটা ডিভিশনাল কমান্ডারকে, একটা মুক্তিযোদ্ধা, 19 বছর মুক্তিযোদ্ধা অ্যাম্বুশ করেছিল। এবং এই অ্যাম্বুশের জন্যই বাংলাদেশ সরকার আমাকে 19 বছর বয়সে বীর বিক্রম উপাধিতে ভূষিত করেছিল। এরকম লাখো বীরের অবদানে আজ আমরা পেয়েছি এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। কেবল বিজয়ের এই বিশেষ দিনে নয়, সারা বছর প্রতিটি দিনের চলায় দায়িত্ব আর সম্মানের সঙ্গে স্মরণ করি সেই সব বীরদের যাদের জন্য লেখা হয়েছে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ইতিহাস।